আজকের নাটক অসুখ। রচনা কাজী জাকির হাসান। প্রযোজনা রাইসুল ইসলাম আসাদ। নাট্যানুষ্ঠান অসুখ। আমি সগির আলী, আমার বন্ধু। সে বান্নু হায়দার, বন্ধু আমার। এবং আমি জোহরা নিগার, অভিন্ন হৃদয় বন্ধু আমরা। শনিবার 22শে কার্তিক 1400 সাল। সান্ডারপাড়ার আমবাগানের ধার ঘেঁষে বয়ে যাওয়া সরু শীর্ণ ফুলেশ্বরী নদীর পাড় ধরে হেঁটে যাচ্ছিল জোহরা হনহন করে। দূর থেকে হঠাৎ দেখতে পেয়ে সগি জিজ্ঞেস করেছিল গলা উঁচু করে, জহু, এই জহু, কোথায় যাচ্ছিস এই অবেলায়? কোনো উত্তর দেয়নি জোহরা, ফিরেও তাকায়নি একবার। কাদামাটির আল ধরে হেঁটে যাচ্ছিল সে আপন মনে। হতে পারে জোহরা ডাক শুনতে পায়নি, অথবা শুনতে পেয়েও প্রয়োজন বোধ করেনি উত্তর দেবার। মনে মনে এই ভেবে নিয়ে সগির আলী আর কোনো গরজ বোধ করেনি তাকে ডাকার। চলে গেছে দুজন দুদিকে, আপন আপন গন্তব্যে। তারপর এই সংবাদ, জোহরা মারা গেছে। জহু আত্মহত্যা করেছে? আত্মহত্যা করেছে জহু? মস্তক বিচ্ছিন্ন দেহ পড়েছিল রেল লাইনের দুপাশে। ইঞ্জিনের চাকায় থ্যাতলানো রক্ত মাংসের একটি বিকৃত দেহ। ছোপ ছোপ রক্ত তখনও সাক্ষী হয়েছিল রেল লাইনের দুধারে সটি পাতা ঠেকি শাকের গায়ে গায়ে। জহু, জহু রে, তুই কেন এমন কাজ করতে গেলি? কেন? পাটেশ্বরীর পরাণ হাজারির চার দোকানে আড্ডা দিত যে তিন বন্ধু, জোহরাই ছিল তাদের মধ্যে বেশি আত্মপ্রত্যয়ী। প্রায়ই সে বলতো জোর গলায়, ভাবছিস কেন? দেখবি একদিন ঠিকই সুখে সুতোটা টেনে আনবো নাগালের মধ্যে। সেই ভেবে শূন্য থালায় 5 আঙ্গুল ঠকঠকিয়ে অপেক্ষা করে থাকি আর কি। কি করবি তাহলে? করবো তো একটা কিছু বটেই। সেই একটা কি? সময় এলে বলবো। না, এক্ষুনি বলতে হবে তোকে। কি করতে চাস তুই? আমি যা করব বল, তোরাও তাই করবি? নিশ্চয়ই করব। তাহলে আয় আমার সঙ্গে। কোথায়? হৃদয় কুঞ্জে। বান্ন। ওই শালা হৃদয় কুঞ্জ বুকে আমার জ্বালা ধরিয়ে দেয়। তুই জানিস না জহু? সত্যি তো আমি জানি না, কেন যাব সেখানে? যাবি এজন্য শালা দিদারুল হককে 5 তলার ছাদ থেকে টেনে নামাতে। কেন? কি করেছে সে তোর? ও এমন ভাবে তাকিয়ে থাকে প্রতিদিন, মনে হয় যেন উপহাস করছে আমাদের। ওর চকমকে খচিত বিমে সূর্যের রশ্মি পড়ে যেন ধাঁধা লাগিয়ে দিতে চায় কারো চোখে। কে সে? প্রতিদিনও তাকিয়ে থাকে এক দৃষ্টিতে সান্ডার পাড়ার আমবাগানের পথে। তুই সত্যি একটা পাগল। দেখ, ফোড়ন কাটবি না কথার মাঝখানে, মাথায় আমার খুন উঠে যায় কিন্তু। পরান্দা, কড়া লিকার মেরে এক মগ চা দাও দেখি। জহু, পাগল, পাগল একটা তুই, বুঝলি? পাগল একটা তুই। এই আমাদের জহু। কি হয়েছিল জহুর? দমকে দমকে চিলবিলানো হাসির ভিতরে দুঃখ কিসের ছিল এত? কিসের দুঃখ ছিল ওর? কাছের মানুষ হয়ে আমি বুঝতে পারিনি তা ঘুণাক্ষরে। সত্যি কি আমি বুঝতে পারিনি? নাকি সব বুঝেও না বুঝার ভান করে এড়িয়ে গেছি বন্ধুত্বের কারণে? না না, এ অসম্ভব। কিন্তু তাহলে কি শেষ পর্যন্ত বান্নুই জহুর সরল বন্ধুত্বের সুযোগে বান্নু পারল এমন করতে? দুজনার বন্ধুত্বই সমান ছিল জহুর কাছে। আচরণে কিছুটা ব্যতিক্রম ছিল বান্নু, চোখে পড়ার মতো। হাসতে হাসতে হঠাৎ রেগে উঠত চিৎকার করে। দেখ, নিজে যা সঠিক মনে করব তাই করব।
অন্যের ধার করা উপদেশে চলতে আমি অভ্যস্ত নই। তাই বলে তুই যুক্তি অগ্রাহ্য করবি, বাস্তবতাকে অস্বীকার করবি? কিসের বাস্তবতা, কিসের যুক্তি? এইসব ফুটো বলি আমার কাছে ছেড়ে কোনো লাভ নেই, বুঝলি? অনেক দেখেছি, চোখ পচে গেছে সব দেখতে দেখতে। যদি না দেখে থাকিস তবে যা, তুই দেখে যা। যুক্তির চেয়ে শক্তির উপরে তোর ভরসা বেশি, বুঝতে পারছি। কিন্তু বান্নু, এভাবে কি সবকিছু পাওয়া যায়? না যাবে কখনো? মাথা গরম করে সবকিছু উড়িয়ে দিবি তা তো হয় না। কি হয় তাহলে? স্বল্প বেতনে সংসার চলছে না, এটা বাস্তব। তাই বলে ঘুষ খেতে হবে, এটা কোন যুক্তি? ভালো মানুষ সেজে দিনে আদর্শের বাণী বিকোচ্ছেন, রাতে সেই মানুষটাই ব্যভিচার করছেন। জানার পরও তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মানের উচ্চাসনে বসিয়ে ভক্তি করতে হবে, এটা বে কোন যুক্তি? সবকিছুকে তুই নেগেটিভ সেন্সে নিস, এটাই তোর বড় দোষ। আমার বড় দোষ বন্ধুত্বের অন্তরঙ্গতায় হজম করে যায় অনেক কিছু। নইলে 5 আঙ্গুলের একটা চর কষে বুঝিয়ে দিতাম তোকে কোনটা বাস্তব আর কোনটা যুক্তিগ্রাহ্য। শাল্লাহ, যুক্তিদাসের ধর্মপুত্র। অকারণে সবকিছু জটিল করে তুলতো বান্নু। স্থানকাল বুঝে কথা বলার জ্ঞান খুব কমই ছিল ওর মধ্যে। অধিকারের দাবি প্রতিষ্ঠিত করতে চাইতো যখন তখন, যেখানে সেখানে। এই তো সেদিনের কথা, পরাণ হাজারের 4 আড্ডায় পৌঁছতে আধা ঘন্টাখানেক দেরি হয়েছিল আমার। ভাদ্রের শেষে হঠাৎ বৃষ্টিতে ডুবে গিয়েছিল খাল পাড়াপাড়ের বাঁশের সাঁকোটা। আন্দাজ করে তাই পা ফেলে পানি ভেঙে আসতে গিয়ে এই দেরি। ঢুকতে যাব তেল চিটচিটে কাপড়ের শতফুটো পর্দার আড়াল করা রুমে। থমকে দাঁড়াতে হলো হঠাৎ। কানে এলো, তোর বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে যাচ্ছে আজকাল। বাড়াবাড়ি দেখলি কিসে? চোখে। তোর চোখের দিকে তাকালে ভয় করে আমার। মনে হয় ভয়ঙ্কর ধরনের কিছু একটা করতে যাচ্ছিস। হয়তো তুই। থামলি কেন? বল। বলতে খারাপ লাগছে আমার। তোর খারাপ লাগলেও আমি কিছু মনে করব না। আমার মনে হয় তুই তাড়াতাড়ি সবকিছু পেতে চাচ্ছিস। হয়তো তাই। কেন? অপেক্ষার সুনির্দিষ্ট সময়সীমা যখন সামনে থাকে না, তখন এছাড়া উপায় কি বল? তাই বলে অধিকার জোর করে আদায় করে নেব। অধিকার কি কেড়ে নেয়ার মতন কোনো বস্তু? আমার কাছে অন্তত। আমরা বন্ধু, ভুলে যাস না সে কথা। তোর মুখ থেকে এমন কথা শুনলে আমার ভীষণ কষ্ট হয়। তবুও যদি বুঝতে পারিস আমার কষ্টটা, বুঝে পারিস যদি বাধাটা অতিক্রম করতে, ব্যবধানটা কমিয়ে আনতে, হয়তো তাহলে নিষ্কণ্টক হতে পারে অধিকার আদায়ের পথটা। এই কি আমাদের আদর্শ, যা এতদিন ধরে লালন করে আসছি? এই কি সেই পথ, যে পথে হেঁটে এগিয়ে এসেছি এত দূর? যে পথের শেষ নেই সে পথে উদ্দেশ্যহীন হাঁটতে আর আমি রাজি নই। পথভ্রষ্ট হবি? প্রতিজ্ঞা তো করিনি এমন যে প্রাচুর্য সামনে রেখে শুকিয়ে মরবো না খেয়ে। বল, বল না, চুপ করে আছিস কেন? বল। তোর কোনো প্রশ্নেরই উত্তর দেব না আমি। কেন দিবি না? আমি অন্যটা কি বলেছি বল? বলবে না, একটি কথাও আরও বলবে না। আচ্ছা, এমন কেন করছিস বলতো? কি হয়েছে তোর? সবই তো শুনেছিস আড়াল থেকে, আবার জিজ্ঞেস করছিস কেন? না মানে, তোদের সঙ্গে পার্থক্যটা আমার এখানে, বুঝলি? স্পষ্ট করে কিছু বলতে পারিস না। বেশ তো, বুঝিয়ে বল কি জানতে চাচ্ছিস। সে কথা তার মুখ থেকে শুনতে চাই যাকে জিজ্ঞেস করেছি। কেন বুঝতে চাচ্ছিস না? সব কথা বলা বা শোনার জায়গা সবখানে নয়। আমার প্রশ্নের উত্তরটা এমন কিছু কঠিন নয় যে তা এখানে বলা যাবে না। ওকে আর ঘাটাস না সগের, আমি স্পষ্ট বুঝতে পারছি ও পাগল হয়েছে। এবার ও আমাকেও পাগল বানিয়ে তবে ছাড়বে। যাচ্ছিস যে উঠে? ডাক্তারখানায় যাব, বাবার ওষুধটা শেষ হয়েছে। বস একটু, 1 কাপ চা খেয়ে নি, আমিও যাব তোর সঙ্গে। কাউকে আমার সঙ্গে যেতে হবে না। ছোটখাটো এমনি অনেক ঘটনা থেকে সন্দেহ জাগে সগিরের মনে। বান্নুর স্বভাবের সঙ্গে জহুর আত্মহত্যার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। একটা বিড়ি ধরায় সগির। মুখটা তেতো লাগে, উগলে আসে ঢেকুর। গন্ধটা নতুন লাগে নাকে। বাসি মরার চিমসে ভুরভুরে গন্ধের সঙ্গে মেশানো আতর গোলাপের গন্ধ। হঠাৎ মোচড় দিয়ে ওঠে পেটটা। গা গুলিয়ে মাথা ঘুরে উঠে, ঝিম মেরে পড়ে থাকে টেবিলে মাথা ঠেকিয়ে।
দু চোখের পানি মুছতে হাত বাড়ায় পিরানের দিকে। মাথা তুলতেই থক করে উঠে বুকের ভেতরটা, সামনের শূন্য দুটি আসনের দিকে তাকিয়ে। দুটি আসনে পাশাপাশি বসত জোহরা আর বান্নু। দুজনের কেউ আজ আসেনি। জোহরা আসবে না আর কোনোদিন, বান্নু নিরুদ্দেশ ঘটনার দিন থেকে। সত্যি সত্যি এবার চোখে বাঁধ ভেঙে আসে পানির। তুই এটা কি করলি রে বান্নু? কেন এমন কাজ করতে গেলি? বন্ধু না ছিলাম আমরা? সুখে দুঃখে বিচ্ছিন্ন হব না কেউ কারো থেকে, এই তো প্রতিজ্ঞা করেছিলাম তিনজনে। তাহলে হ্যাঁ, এইরকমই শপথ করেছিল বান্নু, সগীর আর জোহরা। সহপাঠী তিন বন্ধু জীবিকার সন্ধানে ঘুরতে ঘুরতে খাঁটি হয়ে গেছে একদিন ঝলসানো লোহার মতোই। বিয়ে পাশ তিনজনই। সংসারের অবস্থা সচ্ছল নয় কারো। জোহরার অবস্থা বেশি খারাপ অন্য দুজনার চেয়ে। বাবা মোহর আলী নৌকা থেকে নামতে গিয়ে পা হড়কে নিচে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে শয্যাশায়ী আজ। মা, এই তো বাবা, আমি তোমার পাশেই রয়েছি। কিছু বলবে? জিভটা শুকিয়ে আসছে বারবার। এক গ্লাস পানি দে তো মা। চিনি দিয়ে শরবত বানিয়ে রেখেছি, এই নাও বাবা। তোর মা যে বলল ঘরে চিনি নেই। আনিয়ে নিয়েছি। এমন মিছি মিছি এত পয়সা খরচ করছিস বলতো? কি বলছো বাবা? সামান্য তো কটা পয়সা, তাই যদি তোমার এই অসুস্থ শরীরে কাজে না লাগে তো। দে 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 মা, দে। সত্যি বড্ড তেষ্টা পেয়েছে। তুমি উঠো না, উঠো না। দেখি দেখি, মাথাটা একটু আলগা করো। হ্যাঁ, বালিশটা ঘাড়ের নিচে দিয়ে দিচ্ছি। খাটের সিথানে ঠেস দিয়ে বসো, আমি খাইয়ে দিচ্ছি। খাও। ধীরে 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 খাও বাবা, গলায় আটকে যাবে। না রে, আর খাবো না রে মা। এই তো একটুখানি বাকি আছে, খেয়ে নাও। রেখে দে, আমার জন্য খুব ভাবছিস না? তুমি তো দেখছি একেবারে ছেলে মানুষের মতন কথা বলছো বাবা। কখনো কখনো তাই মনে হয় বই কি। একটি চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যা হয়, ওটা ভাঙলো কি বিকল হলো তাৎক্ষণিক বোঝা যায় না, যায় পরে সময় ক্ষেপণে। আজ তোমার কি হয়েছে বাবা? নতুন করে তো কিছু হয়নি মা। তাহলে? কি তাহলে? এমন হেয়ালি করে কথা তো তুমি কখনো বলো না। বলি, যখন বুঝতে পারি আমার কথার অর্থ বুঝতে পেরেও মেয়ে হেয়ালির আড়ালে লুকোতে চায় বাবার দুঃখটাকে। তুমি বড় বেশি ভাবছো বাবা। ভাববো না? 6 মাসের উপর পড়ে রয়েছি বিছানায়। যাক, এতদিন তো চলেছে, এর পরেও চলবে। এ কথা তো সত্য বাবা। সংসারে কোনো কিছু কারোর জন্য বসে থাকে না। হাল যেই ধরুক, গতিপথ জানা থাকলে নৌকো ঠিকই চলবে। তাই তো ভাবছি, হালটা ধরবে কে? আমি ধরবো। তুই ধরবি? কেন পারবো না আমি? পারবে, সে বিশ্বাস আমার আছে। তবে যত সহজ ভাবছিস কাজটা তত সহজ নয় মা। বিয়ে পাশ করে 1 বছর বসে রয়েছিস, আজ হঠাৎ করে সব কিছু পেয়ে যাবি এমন বিশ্বাসই বা করি কি করে? চাকরি ছাড়া রোজগারের কি আর কোনো পথ খোলা নেই? আছে হয়তো, কিন্তু সবার জন্য সে পথ সহজ নাও তো হতে পারে। কেন, আমি মেয়ে বলে? শুধু এটাই কারণ নয় রে। আর যে কারণই থাক, আমি তা গ্রাহ্য করি না।
করতে হয় মা। যে সমাজে তুমি বাস করছো, যে সংস্কৃতিতে তুমি বেড়ে উঠেছ, তা কি একদিনই অস্বীকার করা যায়? নাকি তুমি তা একাই ভেঙে বেরিয়ে আসতে পারো? কিন্তু কিন্তু কাউকে না কাউকে তো একদিন ভাঙতেই হবে বাবা। সে তো হবেই, চিরদিন তো আর একভাবে চলতে পারে না। তাই যদি মানো, তাহলে অনুমতি দাও সেই ভাঙার কাজটা আমিই শুরু করি। আমি তোর বাবা, সমাজপতি তো নই। সমাজ 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 কি মানুষের ভোগান্তি বাড়াবার জন্য, নাকি একটি পরিবারকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য? তুমি কোন সমাজপতির কথা বলছো বাবা? সিরামিক ইটের 5 তলায় দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে যারা তাকিয়ে থাকে শুধু নিচে, তুমি কি সেই সমাজপতিদের কথা বলছো বাবা, যারা শরীয়তের দোহাই পেরে নিজস্ব ফতোয়া জারি করে শত শত মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে? আচ্ছা, সেসব কথা না হয় নাই বললাম। এই যে তুমি 6 মাস ধরে পড়ে রয়েছো বিছানায়, কোনো সমাজপতি এসে কি একবারও খোঁজ নিয়েছে তোমার? কেমন আছো তুমি, কিভাবে চলছে তোমার সংসার? না বাবা, না, অসহায়ের সহায় কেউ হতে চায় না। তেলবিহীন মাথায় তেল মাখে না কেউ। আর যদি এগিয়ে আসে কেউ কখনো, বুঝবে এর পেছনে স্বার্থ আছে কোনো। হয়তো তোর ধারণাই ঠিক। তবুও জোর দিয়ে বলবে না যে আমি ঠিক বলেছি। সবার প্রকাশভঙ্গি সবসময় একরকম নাও হতে পারে। আমাকে ভুল বুঝিস নে মা। কেরানির কলম পিষে পিষে মনটাও হয়ে গেছে কেরানির মতোই। সহজ কোনো কিছু বলতে পারি না সহজ করে। বাবা, মাঝে মাঝে আমি অবাক হই এই ভেবে, অন্যের ঘরে শাক শুক্তোর পানি খেয়ে এত বড় হৃদয় তুই পেলি কি করে? অশেষ করুণা খোদার। মুখখানা যখন দেখি তোর, অনেক কষ্টের মাঝেও খুঁজে পাই সুখের পরশ। দোয়া করি মা, তুই যেমন, তোর মতোই সবাই যেন পারে মাথা উঁচু করে দাঁড়াতে। তুমি কাঁদছো বাবা? তবু তবু যদি এই পানিতে কিছুটা লাঘু হয়, পোড়া কপালের জ্বালা। এতে জ্বালা কমে না বাবা, বাড়ে আরো। কপাল যারা পোড়ায় তারা হাসে এই পানি দেখে। জেনে শুনে কেন করুণার পাত্র সাজবে তুমি তাদের কাছে? এই এই পানি মুছে ফেললাম। হায় হায় মা, দেখি মা, তোকে স্পর্শ করে জাগিয়ে তুলি। আর একবার নিজেকে, ভবিষ্যৎটাকে পরখ করে নি তোর আয়নায় দেখে। কি রে, চুপচাপ বসে আছিস যে? মন খারাপ? ভাবছি কি ভাবছিস? আর কতদিন মিথ্যে কথা শুনিয়ে ঠকিয়ে যাব অসুস্থ বাবাকে, কত আর প্রলোভন দেখিয়ে টেনে নিয়ে যাব অনিশ্চয়তার মুখে। কেন এমন বলছিস? আমার বাবা, যিনি জীবনকে উপলব্ধি করেছেন বাস্তবে হিসেব কষে, সেই বাবারও হিসেব মাঝে মাঝে গড়মিল হয়ে যায় গ্রাজুয়েট মেয়ের তেজোদ্দীপ্ত প্রতিবাদী কণ্ঠ শুনে। কিন্তু সগীর, বাস্তবে এই প্রতিবাদ আমরা দেখাতে পারছি কই? বুঝতে পারছিস এবার বাস্তব কতটা কঠিন? যোগ্যতার মূল্যায়নে সবকিছু নির্ধারণ হয় না এখানে। তাহলে কি করতে হবে আমাদের? অপেক্ষা এবং অপেক্ষা। অপেক্ষা শেষ? কেউ জানি না আমরা। কেউ তো জানে অবশ্যই। হয়তো জানে, কিন্তু সে তো ধরা দেবে না আমাদের কাছে। কেন? খুব রাগ হয় তোর উপর আমার। মাঝে মাঝে বোকার মতো এমন সব প্রশ্ন করিস যে সহজ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক বলেছিস। আসলে ক্ষুধাটা যখন ভেতর পেটে চাউর দিয়ে ওঠে, তখন সহজ সবকিছু গুলিয়ে গিয়ে বোকার মতোই বেরিয়ে আসে মুখ দিয়ে। সহায়হীন এই পৃথিবীতে বোকা হয়তো আমি একজনই। তাই ভাবি মাঝে মাঝে হয়তো বান্নই ঠিক। বলিস নি ওভাবে, শুনলেও সাহস বেড়ে যাবে আরো।
কিন্তু মানতে হবে কথাগুলো ও ঠিক বলে। ওর চাওয়ার পথটা ঠিক নয়। কিরকম? ওর ডাইরেক্ট অ্যাকশন পদ্ধতিটা আমার মোটেই পছন্দ নয়। তোর পছন্দটা তাহলে কি? বুঝিয়ে বল আমাদের। অপেক্ষা শেষ না জেনেও আমি অপেক্ষা করতে চাই। বেশ তো, অযথা আসর গরম করছিস কেন তাহলে এত কথা বলে? বুঝতে হতাশা কতদূর নিয়ে যেতে পারে আমাদের। এটা ডাহা মিথ্যে কথা। তুই বলছিস? বলেছিল একজন, আমি ঘুষ খাই না। প্রশ্ন করেছিল, কেন? ঘুষের সুযোগ নেই তাই? তোর কথাটাও ঠিক এই ধরনের। সগীর, খবরদার, এমন কথা কখনো ইয়ার্কি করে বলবি না। ইটস এ ক্রাইম। সংক্রামক ব্যাধির মতো এগুলো ভয়ঙ্কর। ব্যাড প্র্যাকটিস। জানিস, এভাবে আসে সিদ্ধান্তহীনতা, আর সিদ্ধান্তহীনতা থেকে আসে স্ববিরোধিতা। পরান্দা, 2 কাপ চা আর একটা পাইলট। পাইলট লাগবে না, তোর দেরি দেখে আমরা খেয়ে নিয়েছি একটু আগে। 1 কাপ কড়া পাতি মেরে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে তা থই তা থই থই। ভান্নু, তুই? আজ ভালো লাগছে না অনেকদিন পর। তাই তো দেখছি। কারণ কি রে এই খুশির? আছে আছে, পরে বলবো, চাটা খেয়ে নি আগে। বল না। তোর সইছে না বুঝি? চাপাচাপি না করে ঝেড়ে কাশ না বাপু। ভালো জিনিসের টেস্ট বুঝতে হলে আস্তে আস্তে খেতে হয়। জিনিসটা কি শুনি? সুস্বাদু। সে তো বটেই, কিন্তু নাম কি? বললে তো বলাই হয়ে গেল। না বলে চায়ের কাপে চুমুক দিস কি করে তাই দেখি। চায়ের কাপে চুমুক দিয়েই তো বুঝতে পারবো স্বাদটা কি রকম। এর আগে খাসনি কখনো? নাম শুনেছি, খুঁজে পাইনি কোথাও। আজ কোথায় পেলি? কুমারপুরের উর্বশী মেলায়। সেখানে কি এমন জিনিস পেলি খুঁজে? বাবা, কারবার। মানে ব্যবসার কথা বলছিস? ঠিক করে এলাম, 3 জনই করবো একসাথে। কি ব্যবসা করবি সেখানে? পান বিড়ি থেকে শুরু করে পিঠাপুলি বানিয়ে বিক্রি করব। বান্নু, শেষ পর্যন্ত এই কাজে নামবো? তাতে কি, সৎ পথে রোজগার করব। অসম্মানের তো কিছু দেখছি না এতে। আমি তা বলছি না, ভাবছি পুঁজি পাবি কোথায়? ক্যাশ 500 টাকা আমি ধার করে এনেছি, আসলটা রেখে লাভেরটা 3 জনে ভাগ করে নেব। কিন্তু মেলা জমবে তো? সেটা না জেনে কি আর পা বেড়েছে এই পথে? শুনলাম নাম করা সব যাত্রাপাটি আসবে ওখানে, এক নাগাড়ে পালা গাইবে 11 রাত। বুঝতেই পারছিস। সাহস করা যায় তাহলে। কি বলিস জহু? দেখি না একবার ট্রাই করে ভাগ্যটাকে। লেগে যায় যদি ভাবনা কি, লাভের অংশ জমি জমি দেখবি একদিন ঠিকই আমরা আমাদের মতো কিছু করতে পারবো। শুরু না করতে স্বপ্ন দেখা শুরু করলি? এই স্বপ্নই বা এতদিন দেখতে পেরেছি কই? স্বপ্ন দেখতেও যে সাহস লাগে আজ তা বুঝতে পারলাম সগীর। কি হলো তোর হঠাৎ? আলোটা যেন হঠাৎ করে জ্বলে উঠল চোখের সামনে। আমার বিশ্বাস হচ্ছে এই আলোতেই পথ চিনে এগিয়ে যেতে পারবো আমরা। এমন ভরসা আমি রাখি তোদের উপর। দেখ না, কত কিছু তো করছে মানুষ জীবিকার জন্যে। আমরাও চেষ্টা করে দেখি না একবার, খড়কুটো আঁকড়ে ধরে বাড়ি পৌঁছাতে পারি কিনা। এতদিন শুনতাম অভাবে নাকি মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, কিন্তু আজ বুঝলাম কথাটা সম্পূর্ণ ঠিক নয়। এমন মনে হবার কারণ? আমরা দেখছিস না অভাবে কেমন দার্শনিক হয়ে গেছে এক একজন। কে তুমি ভদ্রে? আমার পরিচয় আমি জানি না। আপনি কে? আমি চেদিপতি বসুরাজ। আপনি এ রাজ্যের অধীশ্বর সুরপতি ইন্দ্রের অনুগৃহীত শিষ্ট প্রতিপালক বসুরাজ? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি এক বনেচর প্রাণী মাত্র। লোকল্লামা নারী, কি হেতু নিজেকেই মিথ্যা রূঢ় ভাষণে নিন্দিত করছো তুমি? সত্যি আমার পরিচয় আমি জানি না বসুরাজ। আমি অনুমান করতে পারি। তবে অনুমান করুন। তুমি কোনো দেবতা নয়া, নইলে দেবরাজ ইন্দ্রের প্রদত্ত এই বৈজন্তী মাল্যের অম্লার পঙ্কজ কুসুমের চেয়েও ফুল্ল সুন্দর এই মুখরুচি কি কোনো মর্ত নারীর হতে পারে? কখনোই না। না বসুরাজ, বড়ই ভুল অনুমান করেছেন। তোমার কি কোনো নাম নেই? আছে,
আপনার এই কানন ভূমির সকল প্রাণী লতা ও পুষ্পের যখন নাম আছে, তখন আমারও নাম আছে একটি, কি নাম? গিরিকা। গিরিকা। বুঝেছি গিরিকা, তুমি এই কাননেরই উপান্তবাসী কোন ঋষির তনয়া। কি দেখে বুঝলেন? তোমার এই স্নিগ্ধ হাস্য, বদন মাধুরী আর শান্ত সম্ভাষণ তোমারই পরিচয় প্রকট করে দিয়েছে। ঋষি পিতার আশ্রমচ্ছায় লালিত পুষ্পলতার মতো তোমার তনু সুষমা আমাকে মুগ্ধ করেছে গিরিকা। ভুল বুঝেছেন, আমার কোনো পিতা নেই। পিতা নেই? তোমার পিতৃ পরিচয় জানো না? না। বুঝেছি গিরিকা, বুঝেছি তুমি এক অপ্সরার সন্তান। এমন ধারণা কেন করছেন? তোমার ওই বিহবল দুটি অক্ষী তারকার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি তোমার জন্ম পরিচয়। তুমি এক অপ্সরার প্রণয়জাত সন্তান। তোমার নয়নেই সেই প্রণয়ের উদ্ভাস, তোমার অষ্টমুদ্রায় সেই মিলন বিহবল আনন্দের স্মৃতি সুন্দর রেখায় জন্ম লাভ করেছে। না বসুরাজ, আমি অপ্সরার তনয়া নই। তবে তবে কে তুমি? অনুমান করুন বসুরাজ। তুমি কি কোনো নির্বাসিতা রাজতনয়া? না। তবে তুমি কি কোনো কুমারী নারীর গোপন প্রণয়ের সৃষ্টি? না। মনে হয় তুমি এক পরানুরাগিনী জনপদবধূর সন্তান। লোক অপবাদের ভয়ে তোমার সদ্য ভূমিষ্ঠ শিশু দেহকে এই বনভূমির তরুচ্ছায়াতলে বিসর্জন দিয়ে গিয়েছিল সেই নিষ্ঠুরা। না। আর আর অনুমান করবার শক্তি নেই আমার। তুমি বলো তোমার জন্ম পরিচয়। কিন্তু আমার জন্ম পরিচয় জেনে আপনার কি লাভ হবে বসুরাজ? লাভ নেই কোনো, কৌতূহল মাত্র। কৌতূহল কেন? আমি এই রাজ্যের অধীশ্বর। আমার রাজ্যের বনময় প্রদেশে কে তুমি সকল বনসভার দীপ্ত সুন্দর করে দিয়ে এই তরুচ্ছায়াতলে দাঁড়িয়ে আছো, সে কথা জানবার ও শুনবার অধিকার আমার আছে, আমারও কর্তব্য আছে। তাই এই কৌতূহল। আপনি কি আমার কোনো উপকার করতে চান? আমার নিজেরই জীবনের উপকার করতে চাই গিরিকা। যেই হও তুমি, তুমি চেদিপতি বসুরাজের আকাঙ্ক্ষিতা। তুমি আমার স্পৃহনিয়া, বরণিয়া ও স্তবনিয়া। আমি তোমার এই অষ্টপুটের সঞ্চিত মকরন্দের পিপাসী। তুমি আমার জীবনের তৃষ্ণার্তি দূর করতে পারো গিরিকা। ধন্য হবে আমার জীবন যদি তোমার ওই চিকুর তিমিদের ছায়া এক্ষণে আমার বক্ষে লুটিয়ে পড়ে। তুমি বসুরাজের জীবন সঙ্গিনী হও গিরিকা। দারুণ জমেছে কিন্তু পালা। বসু রাজার গিরিকা চরিত্রে শফি মোহাম্মদ আর গৌরী পোদ্দারের অভিনয়ের তুলনা হয় না। কথা শুনে মনে হচ্ছে পালা যেন তোর চোখের সামনেই অভিনীত হচ্ছে। বোঝো তাহলে, একেই বলে জাত শিল্পী। আহা হা, অভিনয়ের গুণে জীবন্ত হয়ে উঠেছে যেন বসুরাজ আর গিরিকা। আরতি জানাচ্ছে গিরিকা অরণ্য ভূমিতে দাঁড়িয়ে। তার সেই দুঃখে দু চোখ ছাপিয়ে পানি ঝরছে দর্শকদের। এবার তুই পানি মেশা আটাতে। দূর, কি কথার মধ্যে কি উত্তর? আমি নারকেল দুটো কুড়ে নি ততক্ষণে। না, বড্ড বেরসিক তুই রে জহু। রসবোধ বলতে কিচ্ছু নেই তোর ভেতরে। এতই যদি রস তোর, ব্যবসায় না বসে দর্শক হয়ে বসলেই তো পারতিস। ভাবতাম তাই একদিন বড় অভিনেতা হব, এমনি কোন একটি যাত্রা দলে পালা গিয়ে বেড়াবো গ্রামে গঞ্জে, দেশে দেশে। নে নে, এখন যা করছিস তাই কর মন দিয়ে। কিন্তু মিথ্যা দ্বিধা কেন গিরিকা? মিথ্যা নয় বসুরাজ। আমার জীবন সঙ্গিনী হতে তোমার মনে কি কোনো আপত্তি আছে? আপনি বলুন বসুরাজ, এই পরিচয়হীনা নারী সংসারের কোনো মানুষের প্রেমিকা হতে পারবে কি? আপনার কি সন্দেহ হয় না বসুরাজ, গিরিকার এই পুষ্পস্রগাসক্ত বক্ষের অভ্যন্তরে কোনো প্রেমহীন হৃৎপিণ্ড লুকিয়ে থাকতে পারে? আপনার কি ভুলেও এই ভয় হয় না বসুরাজ, গিরিকা নামে এই বনচারিণী নারীর দেহ শোনিতে ভয়ঙ্কর এক বিষাক্ত সংস্কার লুকিয়ে থাকতে পারে? তোমার জন্ম পরিচয় বলো অপরিচিতা, বলো 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 বলো, কে তোমার মাতা? আমার মাতা শুক্তিমতী। শুক্তিমতী? ঈশ্বর! এই কি আপনার চোখে জল বসুরাজ? আমার কাছে এসো গিরিকা,
দুই বাহুর আলিঙ্গনে তোমাকে বক্ষে আবদ্ধ করে আমার মিথ্যা ন্যায় বিধির অন্ধকার চূর্ণ করে দিয়ে সত্যের সুস্বপ্ন দেখার চেষ্টা করি এতদিনে। ভুল করবেন না বসুরাজ, আমি যে এক নিগৃহীতার নিরানন্দ জীবনের আর্তনাদ হতে উদ্ভূতা, আপনার ন্যায় বিধির ঘৃণিতা ও নিন্দিতা। তুমি সকল সমলা সুনির্মলা, তুমি অনবরিণা অনবগীতা। আমি এই জগতের দুর্ঘটনা, আমি বিনা অভিলাষের সৃষ্টি। আপনি আমার জন্ম পরিচয় জানেন বসুরাজ? তুমি জানো না, তোমার মাতা শক্তিমতীও জানে না তোমার জন্ম পরিচয়। আমিও জানতাম না গিরিকা, কিন্তু আমি আজ জেনেছি। কি জেনেছেন? এই নিখিলের সকল প্রাণের পিতা যিনি, তাঁরই অভিলাষের সৃষ্টি তুমি। তিনশো 10 আর 50, 360, আর হচ্ছে 9 টাকা 75 পয়সা। মোট দাঁড়াচ্ছে 369 টাকা 75 পয়সা। পান বিড়ি বাবদ বিক্রি। আর টাকাটা একটু ধরতো জহু। কি রে, হিসেবে মিললো? আহ বান্নু, বাগড়া দিয়ে হিসেব ভুল করে দিস না তো। ঝটপট গুছিয়ে ফেল সব। দেখিস ইটগুলো যেন কেউ নিয়ে না যায়। খুঁটিগুলো বেঁধে খড়ের গাদায় একপাশে রেখে দে, কেউ যেন দেখতে না পায়। টুল চুলো এগুলো মনা ভাইকে দিয়ে আয়, রেখে দেবে খন। তাহলে দাঁড়াচ্ছে মোট 720। 1089.75। সগীর, হুম, কিরকম হলো বিক্রি শিক্রি আজ? দারুণ। 1089 টাকা 75 পয়সা। সব খরচাপাতি বাদ দিয়ে নিট লাভ 625 টাকা। হুররে! তার মানে গড়ে 500 টাকা থাকলেও 11 রাতের লাভ গিয়ে দাঁড়াচ্ছে 5500। হ্যাঁ, তোকে বলেছিলাম না জহু, লাভের অংশ জমে কিছু একটা করব আমরা। আমার বিশ্বাস আমরা তা পারবো। চাকরির পিছনে না ছুটে যদি এমন একটা কিছু করতাম তাহলে এতদিনে হয়তো। দেরি করিস না আর, ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নি চল। সকালে তো আবার হাটে যেতে হবে এই মাল সামানা কিনতে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা আইটেম বাড়ালে কিরকম হয় বলতো? কি? ভাপা পিঠা। মন্দ হয় না, কিন্তু এত দিক সামলে উঠতে পারবি তো? পারবো, দরকার মনে করলে ওই খরিয়ার মাকে সঙ্গে নিয়ে নেব। সেই ভালো। ঘুম পাচ্ছে। দুজন পুরুষের সঙ্গে একটি মেয়ের এমন মেলামেশা প্রথম প্রথম বাঁকা চোখে দেখলেও ব্যাপারটা একসময় গা শোয়া হয়ে গেছে সবার। শহুরে বাতাস লাগা পাটেশ্বরীর মানুষ বুঝেছে মরার সঙ্গে মরার সম্পর্ক এটা। বান্নুর বাড়ি পাটেশ্বরীতেই। সগীর আসে কুমারপুর থেকে, জোহরা সান্ডারপাড়া থেকে। আসে ঘন জংলা পথ ধরে আমবাগানের ভেতর দিয়ে, গা ছমছম অন্ধকার দিনের বেলাতেই। এ নিয়ে প্রায় ঠাট্টা করে বান্নু বলতো, এই যে আসিস জংলা পথ দিয়ে, ভয় করে না তোর? ভয় করবে কেন? করতে তো পারে, কখনো করনি তোর? না। মরবি, একদিন মরবি তুই। সে তো মরতেই হবে একদিন। মরার আগেই মরবি, জ্যান্ত ঝুলে থাকবি ঠ্যাং উল্টে। সেটা কি রকম? জব বাবা, শুনিসনি কিছু? কি শুনবো? ধ্রুবেশ কাকার ফাঁসি দেয়া দেহটা যে এখনো শেওড়া গাছের ডালে ঝুলে থাকে মাঝে মাঝে, শুনিসনি কথা? ও মা, শুনবো বলছিস কি? হে তো আমি প্রায় দেখি। বলিস কি রে? তোদের বলিনি এতদিন, ভয় পাবি বলে। মাঝে মাঝে কথাও হয় আমার সঙ্গে। কথা হয়? মেলা কথা। যা, গুল মারছিস তুই। কথা বলতে বলতে তাকিয়ে দেখতাম ওপরে, চোখের ধাঁধা লেগে যেত আমার। কেমন যেন উনি তাকিয়ে থাকতেন আমার দিকে। মনে হতো চোখ দুটো যেন মায়ায় ভরা, সহানুভূতি উছলে পড়ছে আমার জন্য। আবার কখনো কখনো মনে হতো দৃষ্টিটা যেন শকুনের।
একদিন তো কাছে নেমে এসে আমায় বলেই ফেললেন, চাকরি করবে? সুন্দর একটা চাকরি আমি তোমায় পাইয়ে দিতে পারি, মেলা টাকা বেতন, অভাব থাকবে না সংসারে। তুই কি বললি? উনি বললেন, তবে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। সত্যি সত্যি কি হয় দেখ না একবার রাজি হয়ে। উত্তরে আমি কি বলেছি জানিস বান্নু? প্রেতাত্মার সঙ্গে তোর কি কথা হয়েছে তা আমি জানবো কি করে? আমি সাফ বলে দিয়েছি, স্বার্থপরের মতো একা চাকরি করতে আমি পারবো না। শুনে কি বললেন উনি? চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠল রক্ত জবার মতো। সুদর্শন মানুষটি পরিবর্তিত হতে লাগলেন বিভৎস রূপে। একসময় গর্জে উঠে আমাকে বললেন, তুমি আমাকে চেনো? আমি বললাম, হ্যাঁ চিনি। উনি বললেন, তারপরও তুমি আমাকে না বলার স্পর্ধা রাখো? আমি বললাম, রাখি, কারণ আপনি মৃত। বলো অপমৃত্যু। তাই তো শুধু ভয় দেখাতে পারেন আপনি, কিছু করবার শক্তি আপনার নেই। আমার এই কথা শুনে ছটফট করতে লাগলেন অসহায়ের মতন, দুহাত ছুটতে লাগলেন বাতাসের গায়ে। উপরে উঠে যেতে যেতে বললেন, জেনে রাখো একটি কথা, তোমার উপর আমার আছর পড়েছে। তবুও আসতে যেতে জহু হোঁচট খেয়েছে বারবার। মনে হয়েছে কে যেন পিছু আসছে সন্তর্পণে। বুঝতে পারলেও কোনো আমল দেয়নি তাতে। শোনা কথা সেই যে বনের বাঘ নয়, মনের বাঘই খেয়ে ফেলে। একথা মনে করে আরো শক্ত করেছে নিজেকে। এত সাহস যার, সেই জহুকেও একদিন দাঁড়াতে হলো থমকে। বেলা ডুবছে, বাগানের পথটা আজ নির্জন অন্যান্য দিনের চেয়ে। এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সতর্ক জহুর দৃষ্টি খুঁজে ফিরে চারদিকে। শব্দটা আসছে কোত্থেকে? এ শব্দ তো বাতাসে ঝরে পড়া পাতার নয়, জন্তু জানোয়ারেরও হাঁটার শব্দও নয় এটা। শব্দটা বাবলা গাছতলার ছোপে চোখ পড়তেই জহু দেখতে পায় কাশিয়ার থোকা থোকা ঝাড়গুলো নড়ছে একটু একটু করে। ওরই ফাঁক দিয়ে টর্চ বাতির মতো তাকিয়ে থাকা ধূর্ত চোখ দুটো চেনা মনে হয় ভীষণ। চোখ দুটিতে প্রলোভন ভাসিয়ে নেবার রূপ ছিল জহুর। টানাপোড়েনের মাঝে এখনো আছে একটু। রাত পোহাবার পরও পাতায় পাতায় কুয়াশা লেগে থাকার মতো জহুর রূপ ছিল, কিন্তু তাকিয়ে দেখার মতো সময় কখনো হয়নি তার। দিন কিংবা বছর পেরিয়ে গেছে কত, তারও হিসেব রাখতে পারেনি সে। কেবলই ছুটে বেরিয়েছে ঘুণ পোকার একটানা শব্দ শুনে শুনে। দু চোখে টর্চ বাতির ধাঁধানো আলো ঠিকরে পড়ল জহুর উপরে। সূর্যের কোটি মাইল দূরত্বের উত্তাপের চেয়েও এই উত্তাপ ভয়ঙ্কর মনে হলো। আজ প্রথম বুঝতে পারল জহু, তার রূপ আছে, রূপ আছে জহুর। কি এই রূপ! দেখার প্রবল একটা ইচ্ছা চাউর দিয়ে ওঠে তার ভেতরে। বেরিয়ে আসে আমবাগান থেকে, দাঁড়ায় ফুলেশ্বরীর পারে। স্বচ্ছ পানিতে নিজের রূপ দেখে পাগল হয়ে যায় জহু নিজেই। গরম, তাতে ঝলসানো একটা পোড়া শরীর, নাটাপোকা কিলবিল করছে শুধু সেখানে। গলিত মাংস খসে খসে পড়ছে লালসার শরীর থেকে। বাতাস ভারী হয়ে উঠছে দুর্গন্ধে। জহু তাকায় না আর কোনো দিকে, হনহন করে ছুটে চলে ফুলেশ্বরে নদীর পার ধরে। জহু, এই জহু, কোথায় যাচ্ছিস এই অবেলায়? এ তুই কি করলি রে বান্নু? কেন এ কাজ করতে গেলি তুই? কেন? সগীর, তুই
পানির গ্লাসটা দে আমাকে। বসে পড়লি যে? ভীষণ ক্লান্ত লাগছে রে, মনে হচ্ছে 1000 রাত ঘুমাইনি আমি। এখানে কেন এলি আবার? দেখতে। পালিয়ে যা তুই পান্নু, পুলিশ থেকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশের কাছে যাওয়ার আগে তোর সঙ্গে দেখা করব না ভাবলি কি করে? আমার ভাবনা এখন আর কিছু এসে যায় না। কারোরই কিছু এসে যায় না, কিন্তু তারপরেও এমন কিছু কথা থাকে যা অতি নিকটজন ছাড়া কওয়া যায় না। তাই তো জানতাম এতদিন। আজ জানাবো না তোকে, তাই বা ভাবলি কি করে? ওরে সগীর, আজই তো সেই দিন একত্রে মিলে মোকাবেলা করব পরিস্থিতির। টের পাইনি একটু। এত কাছে থেকে কেমন করে বদলে গেলি তুই? শুনলে তুইও বদলে যাবি। কোথায় ছিলি এ কদিন? মর্গে। মরা হয়ে? মরার সঙ্গে। আবার ফিরে এলি কেন তাহলে? এলাম রিপোর্ট নিয়ে। কার রিপোর্ট? আমাদের জহুর। কি বলছিস? জহু আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে? কেন আত্মহত্যা করলো জহু? বল। বন্ধু হয়েও আমরা বাঁচাতে পারিনি জহুকে। ওর সমস্ত কথা বুঝতে আমার সময় লেগেছে। কি কথা? খুলে বলেনি কিছু, ভেবেছিল হয়তো নিজেই পারবে সবকিছু সামলে নিতে। কি হিয়ালি করছিস? সেটা ভেবেই তো ভুল করেছি আমরা। তোর কথার কিছুই তো বুঝতে পারছি না আমি। জহুর কথা কি সেদিন বুঝতে পেরেছিস তুই? চিনতে পেরেছিস কি জহুর দেখা সেই ভূতটাকে? ভূত? সে তো আমি চিনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি চিনেছি। কি বলছিস তুই? বলার সময় নেই আর, যা করবার শীঘ্রই করতে হবে। কোথায় যাচ্ছিস? হৃদয় কুঞ্জে। সেখানে কেন? জহুর আসল খুনিকে পুলিশের হাতে সোপর্দ করতে। দাঁড়া, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কাদামাটি মাখা শরীরটা দেখেও কি বুঝতে পারছিস না? গত 3 দিন কি দুঃসহ ব্যথা বুকে নিয়ে ছুটে বেরিয়েছি আমি ছুটে বেরিয়েছি শুধু জহুর আসল খুনিকে ধরতে। ধরতে পেরেছিস? নিশ্চিত হয়েছি। দিদারুল হকের কাঁধে দাগ পাওয়া গেছে মানুষের দাঁতের। বান্নু, বান্নু, বান্নু দাঁড়া! শোন, বান্নু! অশোক নাটকের অভিনয় শুনলেন। রচনা কাজী জাকির হাসান। অভিনয়াংশে সগীর ফিরোজ আহমেদ, বান্নু কামাল আহসান, জোহরা কাজী রুমা, বাবা AKM মহিবুর রহমান, বসুরাজ দিলীপ রায়, গিরিকা রুকসানা শাহনাজ, সূত্রধার সাইফুল ইসলাম রেজা। শব্দগ্রহণে ফখরুদ্দিন মাহমুদ। প্রযোজনা সহকারী এমদাদুল হক। প্রযোজনা করেছেন রাইসুল ইসলাম আসাদ।